বহুল প্রতীক্ষার পরে ধানুষ ও মমিতা বাইজু অভিনীত কারা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা গ্রামের রাত্রেবেলাতে দুজন লোক এসে একটা বাড়ির তালা ভাঙছিল। একজনের নাম কারাস্বামী আর আরেকজনের নাম মুরগেশ। ওরা দুজনে মিলে গ্রামের মধ্যেকার সবচাইতে বড়লোক বাড়ির তালা ভাঙছিল। তারপর ঘরের ভিতরে গিয়ে মূল্যবান যা যা ছিল সব কিছু নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া যায়। আসলে বাড়ির মালিক তখন বাড়িতে ছিল না, আর এখন তারা বাড়িতে আবার ফিরে এসেছেন। ঘরের ভেতরে বিভিন্ন শব্দ শুনে ওরা বুঝতে পারে যে ঘরের ভিতরে হয়তোবা চোর ঢুকেছে। এর জন্য তারা দরজাটা ভেঙেই ঘরের ভেতরে প্রবেশ করতে চায়। ওরা দুজনে যে কোন দিক দিয়ে পালাবে সেটাই চেষ্টা করছিল। মুরগেশ তখন অনেক ভয় পেয়ে বলতে থাকে যে আমরা কি ধরা পড়ে যাব। ওরা দুজনে তখন খেয়াল করে দেখতে পায় উপরে থাকা ভেন্টিলেটরটা। সেই ভেন্টিলেটরের উপরে প্রথমে মুরগেশকে তুলে দেয়, তারপর তার হাতে ধন সম্পদ সব কিছু তুলে দিয়ে যখনই নিজে উঠতে যাবে তখন খেয়াল করে দেখতে পায় ওর ভাই ওকে ফেলেই চলে গেছে। এটাতে অনেক মন খারাপ হয়ে যায় কারার। কিছুক্ষণের মধ্যেই সেই বাড়ির লোকজন ভেতরে ঢুকে দরজা ভেঙে। তারপর ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ এই ফাইট চলার পরে কোনো মতে বেঁচে ফিরে আসেন কারা, কিন্তু সেখানে সেই মূল ঝাটকা খায়, কারণ পুরো গ্রামের মানুষ তাকে ধরার জন্য ওখানে অপেক্ষা করছিল। তারপর ওকে ধরেই পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশরা তো ওকে প্রচণ্ড মারধর করতে থাকে। তারপর পরে পুলিশ স্টেশনে চলে আসে কারার বউ সিল্লি। সে এসে অনেক করে কাকুতি করে ওকে ছেড়ে দিতে বলে। কারাকে এভাবে মার খেতে দেখে কোনোভাবেই সে ব্যাপারটা সহ্য করতে পারছিল না। সিল্লি যায় কারার কাছে এবং পুলিশদেরকে বলতে বলে যে তুমি তো চুরি করনি। কিন্তু সিল্লি তখন বলে যে হ্যাঁ আমি চুরি করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কথাটা শুনে সিল্লির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার স্বামী একজন চোর। তখন কারা ওকে অনেক করে বোঝাতে থাকে যে তুমি বাসায় ফিরে যাও, আমি কোনোভাবে চলে আসবো ঠিক। এদিকে দেখা যায় পাশের একটা থানার ডিএসপি, ওর নাম সুরাজ, আর অল্প কিছুদিনের মধ্যেই সে রিটায়ার করবে। কিন্তু জীবনে সে এখন পর্যন্ত একটাও বড় মাপের কেস সলভ করতে পারেনি। এই ব্যাপার স্যাপার নিয়ে ওর অনেক মন খারাপ। সেই সব চিন্তাভাবনা করতে থাকলে হঠাৎ করে ওর কাছে একটা ফোন আসে। সে জানতে পারে যে পাশের গ্রামে বড় মাপের একটা চুরি হয়েছে। তখন সে ভাবতে থাকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে অবসরে যাওয়ার আগে বড় মাপের একটা কেস সে সলভ করবে। তারপরই সে চলে আসে কমিশনারের কাছে এবং এই কেসটি সে হ্যান্ডেল করতে চায়। যেহেতু সেও একজন বড় অফিসার ছিল, এর জন্য কমিশনারও রাজি হয়ে যায়। তারপরই সুরাজ চলে আসে কারার কাছে। ওখানে গিয়ে সে সব প্ল্যান করতে থাকে যে কিভাবে কারাকে বড় মাপের একটা চুরির দায় দেওয়া যায়। যে বাড়িটাতে কারা চুরি করতে গিয়েছিল সেখানে মাত্র 50 ভরি স্বর্ণ সে চুরি করেছিল, কিন্তু সুরাজ মিথ্যা একটা গল্প সাজায় আর মনে মনে ভাবতে থাকে যে 100 ভরি স্বর্ণ চুরি করার দায়টা দিবে কারার ঘাড়ে। আর এই চুরিটা যখন করছিল তখন সেই গিয়ে ওকে হাতে নাতে ধরেছে। তারপর কারার কাছে গিয়ে ওকে ব্যাপারটা জানায়। এই ব্যাপারটা শুনে হতবাক হয়ে যায় কারা এবং বলতে থাকে যে স্যার আমি তো এত ভরি স্বর্ণ চুরি করিনি, তাহলে কেন আপনি অযথাই মিথ্যে কথা বলছেন। ওর মুখে এমন কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সুরাজ এবং ওকে মারতে শুরু করে। তারপর বলে তুই তো একটা চোর, তোকে আমি এখন যা বলবো তুই তাই করতে হবে। আসলে পরদিনকার প্রেস কনফারেন্স থেকে ওর অনেক নামডাক হতে চলেছে, এটা ভেবেই অনেক খুশি হয়ে যাচ্ছিল সুরাজ। সুরাজ যখন কারার সাথে দেখা করতে এসেছিল তখন ওর হাত কড়াগুলো খুলে দিয়েছিল। এর জন্য সুযোগ বুঝেই সুরাজকে প্রচণ্ড মারধর করতে থাকে কারা। তারপর এক পর্যায়ে সেখানকার কারেন্ট বন্ধ করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর পার হয়ে যায় 6টি মাস। কারা এখন সেই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে এসেছে, আর এখানে একটা হোটেলে ওয়েটারের কাজ করছে। এই শহরে এসে ওরা স্বামী বউ দুজনেই অনেক কষ্ট করছিল। আসলে ওরা দুজনই এই একই হোটেলেই কাজ করত। কিছুক্ষণ পর হঠাৎই কারা তার বউয়ের কাছে যায় এবং বলতে থাকে আমি তো একজন চোর, তাহলে কেন তুমি আমাকে ফলো করছো। কারার মুখে এমন কথা শুনে সিল্লি বলে আপনি তো আমার স্বামী, এর জন্য আপনাকে ফলো করে আমি এসেছি। আপনার সঙ্গে আমি আমার সাধ্য জীবন পার করতে চাই, আর আমার এটা ভেবে ভালো লাগছে যে তুমি শুধুমাত্র আমার জন্য এখন ভালো হওয়ার চেষ্টা করছো। ওরা দুজনে এই হোটেলে অনেক কাজকর্ম করলে ওদেরকে ঠিকমতো টাকা পয়সা দিত না হোটেল মালিক। মালিকের কাছে গিয়ে ওরা যখন বেতন বাড়ানোর কথা বলে তখন মালিক ওদেরকে একদমই বেতন বাড়িয়ে দিবে না বলে জানায়। এই হোটেলটাতে ওরা দুজনে কাজ করার পরে ওদের জীবনটা খুব ভালোভাবে কাটছিল না, কারণ একদমই অল্প টাকা দিত এই হোটেল মালিক। ওরা যে ঘরে থাকতো সেই ঘরটাও ছিল একদমই ভালো না, বৃষ্টির সময় ওদের চাল দিয়ে পানি পড়তো। এসব দেখার একদমই যেন সহ্য করতে পারছিল না কারা। সে বলে এভাবে আর একদমই চলবে না, এবার মনে হচ্ছে আমাদের দুজনের মিলে একটা নতুন হোটেল খুলতে হবে, তাহলেও যদি আমাদের জীবনটা একটু ভালো হয়।
সিল্লি যদিও ওর এই কথাটা শুনে খুশি হয়, কিন্তু ও বলে যে এত টাকা আমরা কোথায় পাবো। অনেক চিন্তাভাবনা করে পরদিন সকালবেলায় তোরা দুজনে চলে আসে পাশের একটা ব্যাংকে লোনের জন্য, কিন্তু ব্যাংক ম্যানেজার ওদেরকে লোন দিতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন কারা সেই ম্যানেজারকে বলে, গ্রামে আমার অনেকগুলো জমি আছে, সেই জমির দলিল যদি আমি এনে দিই তাহলে কি আমরা লোন পাবো? ম্যানেজার জানায় যে হ্যাঁ, অবশ্যই পাবেন। পরদিন সকালবেলাতেই কারা বেরিয়ে পড়ে তার গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসেও পড়ে নিজের গ্রামে। সেখানে এসেই প্রথমে ওর মামার সঙ্গে দেখা হয়। মামা ওকে দেখে অনেক রাগান্বিত হয়ে যার কোষে একটা চড় মেরে দেয়, আর বলতে থাকে, ছোটবেলায় তোর বাবার জমানো সবগুলো টাকা চুরি করে পালিয়েছিলি, এখন তুই এখানে কেন এসেছিস? তোর বাবার সামনে যাওয়ার মতো মুখ তো তুই রাখিসনি, তাহলে কোন মুখ নিয়ে তুই এখানে এসেছিস? তখন কারা ভাবতে থাকে যে কি করা যায়। অন্য কোনো আর উপায় না পেয়ে সে আবার তার শহরে ফিরে যেতে চায়। ঠিক তখনই সেই বাস থেকে নামে কারার বাবা। বাবা তো কারাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং জড়িয়ে ধরে। তোকে আমি কোথায় না খুঁজেছি বাবা, তুই এখানে এসেছিস, এতে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে তোর মা, এর জন্য তোর মায়ের কাছে চল, তোর মা দেখলে অনেক বেশি খুশি হবে। তারপর বাবার সাথে বাড়িতে চলে আসে কারা। ওর মাও ওকে দেখে তো অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে কান্নাই করে দেয়। বাবা মা নিজের ছেলেকে এত বছর পর আবার ফিরে পেয়ে যেন আবার নতুন করে জীবন ফিরে পায়, নতুন করে বেঁচে ওঠার আশা জাগে ওদের মধ্যে। কিন্তু এখানে কারা যে এসেছিল তার বাবার জমির দলিলগুলো নিতে, সেটা তো আর তাদেরকে বলতে পারছিল না। সেদিন বিকেলবেলাতেই কারাকে নিয়ে তার বাবা চলে আসে ওদের জমিগুলো দেখানোর জন্য। ওদের জমিগুলোতে পানির কোনো ব্যবস্থা না থাকায় শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে। তারপর সেই জমির মধ্যে একটা পুরনো ট্রাক্টর দেখতে পাওয়া যায়। তখন বাবা বলতে থাকে, ওই ট্রাক্টরটা কার, আর কি এখানেই কিবা কী করছে? তখন বাবা ওকে একটা দুঃখের সংবাদ দেয়, জানায় পার্শ্ববর্তী একটা ব্যাংক থেকে এসে জোর করে আমাদেরকে টাকা দিয়ে এই ট্রাক্টরগুলো দিয়ে গেছে, আর সাথে আমাদের জমির দলিলগুলো নিয়ে গেছে। এখন তো আবাদ ফসলও ঠিকঠাকভাবে হয় না, শুধু আমারই নয়, আমার গ্রামের প্রত্যেকটা পরিবারের সঙ্গে এই একই ঘটনা ঘটেছে। এখন আমাদের বেঁচে থাকাই জুলুম হয়ে গেছে। এই কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারার, কারণ সে তো এসেছিল এই জমির দলিলগুলো নিতে, কিন্তু সেটা তো অন্য একটা ব্যাংকের কাছে আগে থেকেই গিরবি রাখা হয়েছে। তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না কারা। এরপর সে চলে আসে একটা জায়গাতে এবং খোঁজবাজ নিতে থাকে যে এই বন্ধক রাখা জমিগুলো বিক্রি করা পসিবল কিনা। তখন সেই লোকটা ওকে জানায়, তুমি যেহেতু এই জমির ওয়ারিশ, তো তুমি এটা বিক্রি করতে পারো, তোমার এই জমির মূল্য মোটামুটি 1 মিলিয়ন রুপির মতো হবে। এই কথাটা শুনে মনে মনে খুশি হয়ে যায় কারা এবং চলে আসে ওর বাবার কাছে। সেখানে সে কারা বলে, বাবা আমি একটা বুদ্ধি পেয়েছি, এই জমিগুলো বিক্রি করে দিলে কেমন হয়? তাহলে ব্যাংকের লোনগুলো শোধ করা পসিবল হবে, সাথে আমারও কিছু টাকা প্রয়োজন ছিল, সেটাও হয়ে যাবে। ছেলের মুখ থেকে এই কথাটা শোনার পরে অনেক কষ্ট পেয়ে যায় ওর বাবা, আর বলতে থাকে, আমি ভেবেছিলাম তুই হয়তো বা ভালো মানুষ হয়ে তারপর গ্রামে এসেছিস, কিন্তু তুই তো এখনও সেই আগের মতোই আছিস, একদমই তুই বদলাসনি। আমরা কৃষক মানুষ, আমাদের জমি সব কিছু, এই জমিটা আমি কোনোভাবেই বিক্রি করতে দেব না। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে বাপ ছেলের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবার ওপরে অনেক রাগ করে অনেক কথা শুনে সেখান থেকে চলে আসে কারা। কিছুক্ষণ পরেই দেখা যায় পোস্টম্যান একটা নোটিশ দিয়ে যায় ব্যাংকের। এই নোটিশটাতে জানা যায় ওরা যে লোনটা ঠিকঠাকভাবে পরিশোধ করেনি, এর জন্য ব্যাংক ওদের জমিটা নিলামে তুলতে যাচ্ছে। ওদের হাতে সময় আছে এই লোনগুলো পরিশোধ করার জন্য মাত্র 1 মাস। কিছুক্ষণের মধ্যেই নোটিশটা আবার কারাও দেখতে পায় এবং অনেক রাগান্বিত হয়ে চলে আসে ওর বাবার কাছে, আর বলতে থাকে জমিটা বিক্রি করে দিলে কিন্তু এসব কোনো ঝামেলাই আর হবে না। তারপরেও বাবা কোনোভাবেই জমিটা বিক্রি করার জন্য রাজি হয় না। এটাতে বাবাকে আরও অনেক করে কথা শুনিয়ে কারা চলে আসে তার শহরে এবং তার বউকে এই সকল গল্পগুলোই বলতে থাকে। তখন সিল্লিয়াকে অনেক করে বোঝায়, তোমার বাবা মা খুবই ভালো মানুষ, তুমি যে এত কাণ্ড করে গিয়েছো তারপরে কিন্তু তোমাকে কিছুই বলেনি তারা। ওনাদের এই বিপদ মুহূর্ত সময়ে আমাদের কিন্তু পাশে থাকা উচিত। বইয়ের এসব কথাতে নিজের ভুলটা বুঝতে পারে কারা। তারপর সে পণ করে বসে যে সে বাবার কাছে যাবে এবং বাবাকে সাহায্য করবে এইটা থেকে উত্তরণ হওয়ার। আর ঠিক এ কারণেই পরদিন সকালবেলাতে ওরা বের হয়ে পড়ে ওদের গ্রামের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে নিজের বাড়িতে ওর বউকে নিয়ে। তারপর বাবা মাকে জানায় যে সিল্লি হচ্ছে ওর বউ। মা ওদের দুজনকে দেখে তো খানিকটা চমকে যায়। তারপর কারা এবং তার বউ চলে আসে ঘরের মধ্যে, দেখতে পায় ওর বাবা শুয়ে আছে। বাবাকে অনেক করে ডাকতে থাকলেও বাবা কোনো সাড়া শব্দই দিচ্ছিল না। প্রথমে তো কারা মনে করেছিল যে তার বাবা ওর ওপরে অভিমান করেছে, কিন্তু যখন গায়ে হাত দেয় তখন বুঝতে পারে যে বাবার বেঁচে নেই। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে সবাই কান্না করতে থাকে। আসলে তার এই জমিগুলো সে অনেক দিন ধরেই ধরে রেখেছিল,
কিন্তু এখন যে সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে এর জন্যই তিনি এতটা কষ্ট পেয়ে গিয়েছিলেন যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আর কারাও মনে মনে নিজেকেই দোষ দিতে থাকে যে হয়তোবা তার চিন্তা করতে করতেই বাবা মারা গেছে। ওর বাবার একটা শেষ ইচ্ছা ছিল, ওর পূর্বপুরুষদেরকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানেই যেন মরার পর ওকে কবর দেওয়া হয়। এই জন্য ওর শেষ কর্মের সব কাজ শেষ করে সেখানে নিয়ে গিয়ে কবর দিতে যাবে, ঠিক তখনই ব্যাংকের লোকজন চলে আসে। তারপর এখানে এসেই বলতে থাকে এই জমি এখন ব্যাংকের দখলে, এখানে কাউকে দাফন করা যাবে না। এতে আরও অনেক বেশি কষ্ট পেয়ে যায় কারা। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এখানে যেহেতু কবর দেওয়া যাবে না এর জন্য তার বাবার লাশটা আবার বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন সকালবেলাতেই কারা তার মামাকে সঙ্গে করে নিয়ে ওই ব্যাংকে চলে আসে। গিয়ে সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে। ওনার নাম জয়রাম। আসলে সাধারণ গরিব কৃষকদেরকে ওর জালে ফাঁসিয়ে তাদেরকে নিঃস্ব করাই হচ্ছে ওদের কাজ। আর এই ম্যানেজারের কারণে গ্রামের লোকদের এখন এই অবস্থা। কারা এবং তার মামা দুজনে মিলেই অনেক করে রিকোয়েস্ট করতে থাকে যেন তার বাবার লাশটা ওখানে কবর দিতে দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই এটা করতে দিতে চায় না ম্যানেজার। আর বলতে থাকে ঋণের টাকা শোধ করার আগ পর্যন্ত ওই জমির ধারে পাশেও তোমরা আর যাবে না। এমনকি ওদের দুজনকে মারধর করে সেখান থেকে বেরও করে দেয়। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় কারা। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওরা যখন ব্যাংকের বাইরে দাঁড়িয়ে এইসব চিন্তাভাবনা করছিল ঠিক তখনই সেখানে চলে আসে মুরগেশ। আসলে এটা সেই মুরগেশ যে 6 মাস আগে চুরি করতে গিয়ে ধোকা দিয়েছিল কারাকে, আর সে কারণেই সে ধরা পড়েছিল। সে এসেই কারাকে আবার চুরি করার জন্য ইনভাইট করে। অনেক করে ক্ষমা চাও তোকে ক্ষমা করে দেয় কারা। আর ওকে সাথে নিয়ে দুর্ধর্ষ একটা প্ল্যান করতে থাকে যে ব্যাংকের কারণে গ্রামের এতগুলো মানুষের এই বাজে অবস্থা হয়েছে, সেই ব্যাংকেই তারা ডাকাতি করবে। আর এবারকার এই পরিকল্পনাতে তার মামাকেও সামিল করবে বলে জানায়। সেদিন রাত্রেবেলাতেই কারার বাবার লাশটা একটা হাসপাতালের আইস বক্সে রাখার জন্য আনা হয়, কিন্তু ওদের কাছে তো টাকা ছিল না, এর জন্য ওরা ভালোভাবে ওখানে রাখতে পারেনি। তার বাবার লাশকে বেওয়ারিশ লাশ হিসেবে ওখানে রাখতে হয়েছে। এমনটা করলে 1 সপ্তাহের মতো ওরা নিজেদের খরচেই রাখে। 7 দিনের মধ্যে যদি কোনো লোক না পাওয়া যায় তাহলে 8 দিনের দিন তারা এই লাশটাকে পুড়িয়ে ফেলবে বা দাফন করে দিবে। আসলে একটা ছেলে কতটা ডেসপারেট হলে যে এই কাজটা করতে পারে সেটা একটা ছেলেই বলতে পারবে। নিজের বাবার লাশকে অজ্ঞাতনামা হিসেবে একটা হাসপাতালের মর্গে রাখতে হয়েছে। বাবার লাশটা আবার ফিরিয়ে আনার জন্য ওর হাতে সময় আছে মাত্র 7 দিন। এই কাজটা করার পরপরই ওরা ডাকাতি করার দুর্ধর্ষ একটা প্ল্যান করতে থাকে। পরদিন সকালবেলাতে ওর মামাকে এখানে ধনী সাজিয়ে নিয়ে আসে। এই ব্যাংকে তারা 10 লক্ষ টাকা রাখবে বলে জানায়। ওরা এই টাকা রাখা নিয়ে কথা বলতে থাকলে এক পর্যায়ে কারা জিজ্ঞেস করে এতগুলো টাকা এই ব্যাংকে এখন কিভাবে রাখা হবে, বাইরে তো কোনো সিকিউরিটি গার্ডও দেখি না। তখন ম্যানেজার বলতে থাকে কোনো চিন্তা করবেন না, এখানে সব সিস্টেম করাই আছে। এখানে এমন একটা সিস্টেম করা আছে যেটা অ্যাক্টিভেট করার সাথে সাথে থানায় খবর চলে যাবে এবং 5 মিনিটের মধ্যে থানা থেকে লোকজন এখানে চলে আসবে। এই জন্য আপনি একদমই চিন্তা করবেন না স্যার। এখান থেকে আরও অনেক ইনফরমেশন নিয়ে একটা সুন্দর প্ল্যান করে বসে কারা। তারপর সেদিন রাত্রেবেলাতেই পুলিশ স্টেশনে সিগন্যাল দেওয়ার যে লাইনটা আছে সেটা কেটে দেয়। এবার পাহারার দায়িত্ব পড়ে মুরগেশের ঘাড়ে। কারা এবং তার মামা মিলে সেই ব্যাংকের তালাটা ভেঙে তারপরে ভেতরে ঢোকে। সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে যে টাকা পয়সা কোথায় রেখেছে। অনেক খোঁজাখুঁজির পরেও এক কানা পয়সাও পায় না ওরা। তখন কারার আর বুঝতে বাকি থাকে না যে সব টাকা পয়সা ওরা ভল্টের মধ্যেই রেখেছে। এই ভল্টটা খোলার জন্য অনেক করে চেষ্টা করতে থাকে কারা, কিন্তু লাভ তেমন একটা হয় না। কোনোভাবেই ভল্টটা খুলতে পারছিল না তারা। তখন মুরগেশ বাহির থেকে বলে বাইরে তো শব্দ আসছে, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব এমনটা চলতে থাকলে। অন্য কোনো উপায় না থাকায় আজকের মতো ওদের এই ব্যাংক ছেড়ে বের হতে হয়। ডাকাতিটা আজকে আর করা হলো না। পরদিন সকালবেলাতে ওরা আবারও পর্যবেক্ষণ করতে থাকে। দেখতে পায় সারাদিন এই ব্যাংকে যে টাকাগুলো আসে সেগুলো বিকেলবেলাতে ওরা চলে যাওয়ার আগে ভল্টে রেখে দেয়। এই ভল্টটা তো কোনোভাবেই তারা গত রাত্রে খুলতে পারেনি। এর জন্য কারা সিদ্ধান্ত নেয় যে ভল্টের ভেতরে টাকাগুলো রাখার আগেই তারা ডাকাতি করবে, কিন্তু এটা তো খুবই বিপজ্জনক। এর জন্য কারা চলে আসে পাশের গ্রামের একটা লোকের কাছে। আসলে ইনি অস্ত্রপাতি তৈরি করতেন। তারপর কয়েকটা বন্দুক এবং কয়েকটা ধামাকা কিনে আনে কারা। ওই সময়টা গ্রাম তেমন একটা উন্নত ছিল না, শুধু একটা দোকানেই টেলিভিশন ছিল। এর জন্য দিনের একটা পার্টিকুলার সময়ে খবর দেখার জন্য গ্রামের প্রায় সবাই সেখানে গিয়ে হাজির হতো। কারাও এই সময়টা ওদের ডাকাতি করার জন্য বেছে নেয়। তারপর নিজের মুখটা কাপড়ের আড়াল করে বন্দুকটা হাতে নিয়ে চলে আসে ব্যাংকের ভেতরে। এই ব্যাপারটাতে সেখানকার সবাই তো অনেক ভয় পেয়ে যায়। তারপর ওকে সবগুলো টাকা দিয়ে দেয়। এই টাকাগুলো নিয়ে যখন সে বের হতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে এক পুলিশ অফিসার।
এই পুলিশটাকে আসতে দেখে অনেক ভয় পেয়ে যায় কারা, কিন্তু সে তৎক্ষণাৎ একটা বুদ্ধি বের করে এবং ব্যাংকের ম্যানেজারের পোস্টে গিয়ে বসে পড়ে। আর তার মামা পাশে এমন একটা ভাব নিচ্ছিল যেন সে নিজেই টাকা রাখতে এসেছে ব্যাংকে। ব্যাংকের ভেতরটা পুরো ফাঁকা ছিল। পুলিশ যা আসছে এটা টের পেয়ে কারা আগেই সবাইকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিল। তারপর সেখানে সেই পুলিশটা কারাকে জিজ্ঞেস করে ব্যাংকের অন্য স্টাফগুলো কোথায়। তখন কারা বলতে থাকে যে সবাই ম্যানেজারের মেয়ের বিয়েতে গেছে। এটা শুনে খানিকটা হতবাক হয়ে যায় পুলিশ, আর জিজ্ঞেস করে এখানকার যে সিকিউরিটি টিম আছে তারা কোথায়। তখন কারা আবার বুদ্ধি করে বলে যে না স্যার, ওরা তো ওখানে যায়নি, ওরা পাশের দোকানে গেছে চা খাওয়ার জন্য। তখন পুলিশ অফিসার বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলব। তারপর ওকে কিছু কাগজপাতি দেয়। এই ব্যাপারগুলোতে কারা তো খানিকটা হকচকিয়ে যায়। তারপরেও বুদ্ধি করে ওনাকে একটা ফর্ম দেয়। সেই ফর্মটা পূরণ করতে বলে নিজে এমন একটা ভাব নিতে থাকে যেন সে খুবই ব্যস্ত। এখানে ভেতরে যে সকল স্টাফদেরকে আটকে রাখা হয়েছিল ওদের মধ্যে একজন আবার একটা বুদ্ধি করে বসে। সে পুলিশকে বোঝাতে চাইছিল যে তারা ভেতরেই আছে, এর জন্য দরজাতে এসে অনেক জোরে ধাক্কা দেয়। ওই সময়টায় পুলিশ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এই শব্দটা শুনে সে কারাকে এসে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ হলো। ঠিক তখনই পাশ থেকে কারার মামা তার মাথা ডলতে ডলতেই আসে আর বলে যে স্যার, আমার মাথা ভুলবশত একটা জায়গায় লেগে গেছে, এর জন্য শব্দটা হয়েছে। দুজনের বুদ্ধির জন্য এই যাত্রায় বেঁচে যায় ওরা। পুলিশটা চলে যাওয়ার পরপরই ওরা ব্যাংকে থেকে বের হয়ে যায়। ওরা ওখান থেকে মাত্র 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে এসেছিল। তার পরপরই আবার এই খবরটা পেয়ে যায় সুরাজ। আসলে গত 6 মাস আগে যেই পুলিশটা কারাকে ধরেছিল এবং কারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল সেই পুলিশ অফিসারই হচ্ছে সুরাজ। আসলে সুরাজ জানতে পারে যে 6 মাস আগে যে বাড়িটার তালা ভাঙা হয়েছিল এই ব্যাংকের তালাটাও ঠিক একইভাবেই ভাঙা হয়েছে। তখন ওরা বুঝতে বাকি থাকে না যে এটা হয়তোবা কারারই কাজ। এবার সে পণ করে বসে সে কারাকে ধরবে এবং শাস্তি দিয়েই ছাড়বে। অনেক চতুরতার সাথে তদন্ত করতে শুরু করে দেয় সুরাজ। তারপর এক পর্যায়ে চলে আসে ব্যাংক এবং স্টাফদের থেকে শুনতে চায় সব কাহিনী বলার পরে ব্যাংক কর্তৃপক্ষ এটা বলে যে ওদের ব্যাংক থেকে 5 লক্ষ টাকা গায়েব হয়েছে, কিন্তু কারা তো নিয়েছিল মাত্র 3 লক্ষ টাকা, তাহলে বাকি 2 লক্ষ টাকা কে নিল। তখন জানা যায় এই ব্যাংকের ম্যানেজার এই ডাকাতির ঘটনাটা শোনার পরপরই একটা ভর থেকে 2 লক্ষ টাকা সরিয়ে ফেলেছিল, আর এই টাকার দোষটাও সে চোরের উপরেই চাপিয়ে দিয়েছিল। এই 5 লক্ষ টাকার কথা শুনে সুরাজ বলে যে এতগুলো টাকা ব্যাংকে থাকতে কেন চোর শুধুমাত্র 5 লক্ষ টাকা নিয়েই গেল, এর পেছনে হয়তোবা গভীর রহস্য রয়েছে। তারপর সেই ব্যাংক থেকে সেই চুরি হওয়া টাকাগুলোর সিরিয়াল নাম্বারও চায়। এই সব কিছু ব্যবহার করে কারাকে ধরার একটা প্ল্যান করতে থাকে সুরাজ। অন্যদিকে দেখা যায় সুরাজ এবং তার মামা চলে আসে ওই অন্য ব্যাংকটাতে এবং সেই টাকাগুলো জমা দিয়ে তাদের জমিটা ছাড়িয়ে আনে। আসলে ব্যাংক থেকে যে টাকাগুলো চুরি হয়েছিল ওগুলোর সিরিয়াল নাম্বার সব ব্রাঞ্চেই দিয়ে দেওয়া হয়েছিল। তখন এখানে থাকা কেশিয়ার কারার টাকাগুলো মেলাতে থাকে সেই সিরিয়াল নাম্বারের সাথে, কিন্তু একটা টাকার সিরিয়াল নাম্বারও সেগুলোর সাথে মেলে না। এক রাতের মধ্যে কারা কিভাবে যেন সেই টাকাগুলোকে বদলে দিয়েছিল। কারা আগেই বুঝতে পেরেছিল যে হয়তোবা ওই নোটের সিরিয়াল নাম্বারগুলো দিয়েই পুলিশ তাকে খোঁজার চেষ্টা করবে। তাই এই টাকা চুরি করার পরপরই সেই শহরের বড় এক দোকানদারের তালা ভাঙে। সেখানে থাকা পুরনো নোটগুলো সে নিজের কাছে নিয়ে নেয় এবং নতুন নোটগুলো ওখানে রেখে দেয়। সে যেন ধরা না পড়ে যায় এর জন্যই এত কিছু করেছিল কারা। এই কাপড়ের দোকানের চুরির খবরটা আবার পেয়ে যায় সুরাজ এবং চলে আসে সেই দোকানে দেখার জন্য। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে এটাও ছিল সেই একই ব্যক্তি। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে এখানে এসে চুরি করেছে আবার। তখন সুরাজের আর বুঝতে বাকি থাকে না যে টাকাগুলো অনেক প্রয়োজন ছিল ওই চোরের, এর জন্যই সে এত কষ্ট করে এত কিছু করে এই টাকাটা চুরি করেছে। তখন সে পাশের ব্যাংকে যায় এবং খোঁজবাজ নিতে শুরু করে। এক পর্যায়ে জানতে পারে আশেপাশের গ্রামের অনেক জমিগুলোই বন্ধক রাখা আছে ব্যাংকের কাছে। তখন যে জমিগুলো বন্ধক রাখা হয়েছিল সেগুলোর একটা লিস্ট নেয় তিনি। কারা এবং তার মামা যখন ব্যাংকে টাকাগুলো পরিশোধ করতে এসেছিল তখন ব্যাংকের কর্মীরা জানায় এই 3 লক্ষ টাকা তো আসলের সুদ হয়েছে আরও 1 লক্ষ টাকা, সম্পূর্ণটা পরিশোধ করলে এই জমির দলিলগুলো তোমরা পেয়ে যাবে। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় কারার মামা এবং এটা ওটা বলতে থাকে সেই ব্যাংকের স্টাফদের। কিছুক্ষণের মধ্যেই কারা খেয়াল করে দেখতে পায় ওই ব্যাংকে পুলিশ এসেছিল এটার ইনভেস্টিগেশন করার জন্য। তখন মামাকে বুঝ দিয়ে সেখান থেকে নিয়ে বের হয়। এবার কারা আবারও প্ল্যান করতে থাকে যে এই বাকি 1 লক্ষ টাকা সে কীভাবে জোগাড় করবে, আর তো অন্য কোনো রাস্তা খোলা নেই। সে আবারও পরিকল্পনা করতে থাকে যে ব্যাংক থেকে এই টাকাগুলো একই পন্থায় নিতে হবে। অন্যদিকে দেখা যায় সুরাজ প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছে, কারণ সে এটা নিশ্চিত হয়ে গেছে যে সেই লোকটা হয়তো বা আবারও চুরি করতে আসবে। তখন যে ব্যাংকে চুরি হয়েছিল সেই ব্যাংকে খোঁজবাজ নিয়ে জানতে পারে যে যেটার মাধ্যমে পুলিশ স্টেশনে সিগন্যাল যায় সেটার তার কেটেই চোর চুরি করেছিল।
এরপরে যে সে কোথায় চুরি করবে এটা আগে থেকেই খোঁজ নিতে হবে, না হলে ওকে কোনোভাবেই ধরা পসিবল হবে না। এর জন্য প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে গিয়ে পুলিশ ওই অ্যালার্ট সুইচগুলো পরীক্ষা করতে থাকে। ব্যাংকের প্রায় সকল ব্রাঞ্চে ওরা খোঁজবাজ করে। হঠাৎ করে যখন একটা ব্রাঞ্চে তারা যায় তখন দেখতে পায় সেখানকার অ্যালার্মের সুইচের সিস্টেমটা কাটা। তখন সুরাজের আর বুঝতে বাকি থাকে না যে এই শাখাতেই হয়তোবা চোর আবার চুরি করবে। সেদিন রাত্রেবেলাতেই কারা, মুরগেশ এবং তার মামা যখন এই চুরি করার জন্য একটা প্ল্যান করছিল, ঠিক তখনই ওদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। কারা দরজা খুলেই দেখতে পায় সেই ব্যাংকের গ্রুপ ম্যানেজার। সে এসেই কারাকে বলতে থাকে, তুমি যে ব্যাংকে চুরি করেছো এটা কিন্তু আমি জেনেছি, কিন্তু জানা সত্ত্বেও আমি সুরাজকে তোমার ঠিকানাটা দেইনি। যখন তুমি ওই 3 লক্ষ টাকা লোন পরিশোধ করতে এসেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি চুরি করেছো ওই ব্যাংকে। ওর পুলিশদেরকে না বলার পেছনে একটা রহস্য রয়েছে। সে কারাদেরকে ব্যবহার করে আরও অনেকগুলো জায়গাতে বড় বড় মাপের ডাকাতি করাতে চায়, আর এই লুটের টাকাগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিবে বলে জানায়। তারপর চলে যাওয়ার সময় কারাকে বলে, যদি তুমি রাজি থাকো তাহলে আমাকে কালকে একটা ফোন দিও, তোমার যা যা সাহায্য প্রয়োজন সেগুলো আমি করব, তুমি একদম চিন্তা করো না। তারপর ওকে একটা ভিজিটিং কার্ড দিয়েই চলে যায়। সে চলে যাওয়ার পরও কারা মনে মনে ভাবতে থাকে যে এর সাথে কাজ করা যাবে না, কারণ এ অনেক টাকার প্ল্যান করছে। আমার তো প্রয়োজন মাত্র 1 লক্ষ টাকা, এই টাকাটা নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। পরদিন একটা ব্রাঞ্চে চুরি করার জন্য কারা, তার মামা এবং মুরগেশ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যায় ব্যাংকের ভেতরে বিভিন্ন পুলিশ মোতায়েন করেছিল সুরাজ, যেন কারা এবং তার দলবলকে হাতে নাতে ধরতে পারে। সেখানে গিয়ে ব্যাংকের ভেতরকার ভাবসাব দেখে কারার আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো রয়েছে। তখন মুরগেশকে ভেতরে গিয়ে দেখে আসতে বলে। প্রথমে তো মুরগেশ যেতে চাইছিল না, কিন্তু পরে ভয়ে ভয়ে সে যেতে থাকে ব্যাংকের ভেতরে। সেখানে গিয়ে দেখতে পায় পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে ব্যাংক কর্মী হিসেবে বসে আছে। তারপর সেখান থেকে একটা ডিপোজিট স্লিপ নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। এসে কারাকে জানায় ভেতরে 5 জন মানুষ রয়েছে, কিন্তু ওদেরকে দেখে তো ব্যাংকের মানুষজন মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে তারা যেন পুলিশ। কিন্তু তারপরেও কারা এগুলো কিছুই তোয়াক্কা করতে চায় না এবং আজকেই চুরিটা করতে চায়। ওর বাবার লাশটা মর্গ থেকে ফিরিয়ে আনার আর মাত্র 2 দিন সময় আছে। যদি না আনতে পারে তাহলে ওর বাবার লাশটা পুড়িয়ে ফেলবে মর্গ কর্তৃপক্ষ। এসব চিন্তাভাবনা করে কারারা যখন চুরি করতে ঢুকবে ঠিক তখনই সেখানে একটা পুলিশ জিপ চলে আসে, আর সেই ব্যাংকের ভেতরে থাকা সবাইকে জানানো হয় যে অন্য একটা ব্রাঞ্চে চুরি হয়ে গেছে। আসলে ব্যাংকের ম্যানেজার যখন বুঝতে পেরেছিল যে কারা ওর সাথে কাজ করবে না, তখন অন্য একটা গ্যাংয়ের সাথে নিয়ে সে চুরি করিয়েছে অন্য একটা ব্রাঞ্চে। আর ওই ব্রাঞ্চেও চুরি করা হয়েছিল একদম কারার মতো করেই। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই সব কিছুর দায়ভার কারার নামেই পড়বে। তার পরপরই সেই ব্যাংক ম্যানেজার কন্ট্যাক্ট করে কারার সাথে আর বলতে থাকে, তুই না করেছিস তো কি হয়েছে, আর কি কোনো লোক নেই? তোর নাম ভাঙেই আমি সব ব্রাঞ্চে চুরি করাবো, তুই কিছুই করতে পারবি না, শেষে ধরা পড়বি তুই। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক চিন্তায় পড়ে যায় কারা। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এইটা পণ করে বসে যে কোন গ্যাং এই কাজগুলো করছে সেটা সে খুঁজে বের করবে। তারপর সেই ম্যানেজারকে ফলো করতে শুরু করে কারা। এক পর্যায়ে একটা লজের কাছাকাছি এসে পৌঁছে। এই লজটার ভেতরে ডাকাতগুলো সেই টাকাগুলো নিয়ে বসে আছে। কারা তখন ডিসাইড করে এই লজের ভেতরে ঢুকে সে ওই টাকাগুলো আবার নিয়ে আসবে। কিন্তু যখন সে ঢুকতে যাবে তখন দেখতে পায় এখানে অনেক শক্তিশালী সব মানুষ, এদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না। কারা এটা বুঝতে তার বাকি থাকে না। ওই সময়টা সেখানে কয়েকজন তাস খেলছিল, তখন কারাও গিয়ে তাদের সাথে যোগ দেয় এবং তাদের সাথে তাস খেলতে থাকে। আর এক পর্যায়ে সে কথার ছলে বুঝে যায় যে টাকাগুলো এখানেই আছে। এখানে অনেকক্ষণ ওদের সাথে তাস খেলার পরে সুযোগ বুঝে চলে আসে সেই রুমটার মধ্যে কারা। তারপর টাকাগুলো নিয়ে সে যখন পালাতে যাবে তখন ডাকাত দল পুরোকে ঘিরে ফেলে। শুরু হয়ে যায় ওদের মধ্যে প্রচণ্ড ফাইট। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে ডাকাতগুলোর মধ্যে একজন মুরগেশের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে টাকার ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে। এখন কারা কি করবে, মুরগেশকে বাঁচাবে নাকি টাকাগুলোর পেছনে ছুটবে? প্রথমে তো সে চিন্তা করছিল যে টাকার পেছনে যাবে, না হলে তার বাবার লাশটা সে পাবে না। কিন্তু পরে ভাবতে থাকে যে বাবার তো লাশ, কিন্তু তার বন্ধু যে এখন মৃত্যুর পথযাত্রী, ওকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে সে মারা যাবে। মৃত মানুষের লাশের থেকে একজন জীবিত মানুষকে মরতে দেওয়ার থেকে বাঁচানোটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর সে ওকে নিয়ে চলে আসে পাশের একটা কবিরাজের কাছে। কবিরাজ অবশ্য চিকিৎসা করে ওকে জীবন বাঁচিয়ে দেয়। এইসব কিছু ঘটে যাওয়াতে কারা যেন ভুলেই গিয়েছিল যে তার বাবার লাশটা আনার জন্য আর মাত্র 1 দিন ওর হাতে সময় আছে। কিন্তু এই 1 দিনের মধ্যেই 1 লক্ষ টাকা সে কীভাবে জোগাড় করবে? এসব চিন্তাভাবনা করতে করতে বাড়িতে ফিরে আসে কারা। বাড়িতে তো আগে থেকে আরেকটা ঝামেলা হয়ে গেছে। সিল্লি তো জেনে গিয়েছিল যে কারা আবারও চুরি করছে, এটা সে তার মামার থেকে শুনেছিল।
সিল্লি অনেক কথা শোনাতে থাকে কারাকে। এত কিছু শুনে কারা বলতে থাকে, আমি তো শপথ করেছিলাম যে আমি আর কোনোদিনও চুরি করব না, কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে গেল যে আমাকে চুরি করতেই হলো। প্লিজ তুমি আমাকে একবার বোঝার চেষ্টা করো। এরপর দুজনেই অনেক ইমোশনাল কথাবার্তা বলতে থাকে। তারপর সিল্লি বুঝতে পারে যে কারার আসলেই অনেক প্রয়োজন ছিল, এর জন্য ওকে চুরি করতে হয়েছে। তখন সে কারাকে বলে, তুমি যা করার তো করেই ফেলেছো, এখানে যদি আর আমরা একটু দাঁড়াই তাহলে হয়তোবা তোমাকে ধরে নিয়ে যাবে পুলিশ। তো এর আগেই চলো আমরা এই শহর ছেড়ে পালাই। কান্না করতে করতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন কারা সিল্লিকে বলে, আমি এখান থেকে কিভাবে যাই বলো? আমার বাবার জীবনের শেষ ইচ্ছা ছিল তার পূর্বপুরুষদের সঙ্গে যেন তাকে মাটি দেওয়া হয়। আর আমার মাকে তো এই বুঝটা দিয়েই আমি আমার বাবার লাশটাকে মর্গে পাঠিয়েছিলাম। এখন যদি জমির কাগজপত্র না আনতে পারি তাহলে তো বাবাকে ওই জমিতে আমি কবর দিতে পারবো না। আমি মায়ের কাছে কি জবাব দিব বলো? এসব কিছু ছেড়ে আমি এখান থেকে কিভাবে চলে যাই বলো? তখন সিল্লি আবার অবশ্য ওকে ইমোশনাল কথা বলতে থাকে। আচ্ছা ধরেই নাও যে তুমি চুরি করতে সক্ষম হলে, তারপর তোমার বাবার জমিটাও তুমি ছাড়িয়ে নিলে আর তোমার বাবাকে ওখানে কবর দিলে, কিন্তু কোনো না কোনোভাবে তো তুমি ধরা পড়ে যাবেই পুলিশের হাতে। আর যখন আমাদের সন্তান হবে আর জিজ্ঞেস করবে তার বাবা কোথায়, তখন আমি কি জবাব দিব তাকে? এই কথাটা শুনে কারা বুঝতে পারে যে তার বউ সিল্লি প্রেগনেন্ট হয়েছে। এই খবরটা শুনে যে কোনো বাবারই খুশি হওয়ার কথা, কিন্তু কোনোভাবেই যেন কারা খুশি হতে পারছিল না। তার এই ভাঙাচোরা জীবনের সাথে আরও একটা জীবন সে কীভাবে জড়াবে। তারপর সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে আর ডাকাতি করবে না বলে জানায়, সাথে মায়ের কাছে সব কিছু খুলে বলারও পণ করে। তারপর মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে এই সব কাহিনীগুলো বলতে থাকে। মাও তো কখনো ছেলের বিপদ চায় না, এর জন্য বলে যে কোনো প্রয়োজন নেই বাবা, তুমি তো তোমার চেষ্টা করেছো, পারোনি, এখন এইভাবেই রেখে দাও। মায়ের এই কথাগুলো শুনে আরও বেশি ভেঙে পড়ে কারা। তারপর মাকে বলতে থাকে, তোমার আরও একটা সত্য কথা জানা উচিত। আমি যখন বাড়িতে ফিরে এসেছিলাম তখন বাবা মনে করেছিল যে আমি হয়তোবা তার সঙ্গেই থাকতে এসেছি, কিন্তু আমি বাবাকে এখানে টাকার কথা বলেছিলাম এবং জমি বিক্রি করার কথা বলেছিলাম, আর এই জন্যই হয়তোবা বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। এই কথাটা শোনা মাত্র হতবাক হয়ে যায় মা। কি করবে তিনি কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপরেও কারা তো তার ছেলে, এর জন্য তাকে মাফ করে দেয় এবং তার বাবার লাশটাকে বাড়িতে নিয়ে আসতে বলে। এই জন্য বাবার লাশটা নেওয়ার জন্য মর্গের দিকে যেতে থাকে কারা। কারা এবং তার মামা যখন মর্গে যাচ্ছিল তখন সেই কবিরাজের বাড়িতে আগে যায় যেখানে মুরগেশকে রাখা হয়েছিল। সেই কবিরাজটা আবার দেশি অস্ত্রশস্ত্র বানাতো। ওদের পাশের গ্রামে একটা শুটিং চলছিল, সেখানের জন্য বড় একটা তলোয়ারের অর্ডার দেওয়া হয়েছিল সেই কবিরাজকে। আর যেহেতু কারারা ওই দিক দিয়ে যাবে, এর জন্য কারাকে সেই তলোয়ারটা নিয়ে গিয়ে সেখানে রেখে আসতে বলে। তারপর কবিরাজের থেকে সেই তলোয়ারটা নিয়ে চলে আসে শুটিং স্পটে এবং তলোয়ারটা তুলে দেয়। ওখান থেকে কারারা যখন চলে যাবে তখন একটা কথা শুনতে পায়, এই শুটিংয়ের জন্য 5 লক্ষ টাকার প্রয়োজন, এই জন্য ব্যাংকে থেকে টাকা উঠিয়ে আনা হবে। এই কথাটা শোনা মাত্রই কারার মধ্যকার সেই আগের থাকা চোরটা যেন জেগে ওঠে। তখন কারা একটা প্ল্যান করে বসে, আর ব্যাংক থেকে যে 5 লক্ষ টাকা আসবে সেখান থেকে সে 1 লক্ষ টাকা ছিনিয়ে নেবে। তারপর গিয়ে একটা রাস্তার পাশে লুকিয়ে পড়ে। যখন সেই প্রোডাকশনের গাড়িটা টাকা নিয়ে আসতেছিল তখন ওই গাড়িটার সামনে যায় এবং বন্দুক দিয়ে ভয় দেখায়। তারপর সেই 5 লক্ষ টাকার মধ্যে থেকে মাত্র 1 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় কারা। টাকাটা গাড়িতে রেখে সেই গাড়িটা নিয়ে যখন ওরা মর্গের দিকে যাচ্ছিল ঠিক তখনই ওদের গাড়ির একটা সমস্যা হয়। গাড়িতে পানি দিতে হবে। পানিটা নেওয়ার জন্য পাশে থাকা একটা ছোট্ট বাড়িতে যায় কারা। দেখতে পায় সেই বাড়িতে একটা বৃদ্ধ লোক আছে। আসলে এই লোকটা ছিল কারার বাবার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। ইনার অবস্থা দেখে কারা বুঝতে পারে যে পুরো গ্রামের অবস্থায় তার বাবার মতোই হয়েছে। আসলে ব্যাংক সবার সাথেই ঝামেলা করেছে। গ্রামের সবারই জমির দলিলগুলো ব্যাংকের কাছে বন্ধক রাখা। কারা তখন মনে মনে ভাবতে থাকে যে কি করা যায়, বাবা বেঁচে থাকলে কি করতো। সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা যদি বাবা বেঁচে থাকতো তাহলে জেলা প্রশাসক বরাবর তিনি একটা চিঠি লিখতেন এবং কিছু একটা করতে চাইতেন গ্রামের মানুষদের জন্য। আর কারা তো তার বাবার থেকে একদমই অপোজিট। সে শুধু নিজের চিন্তা করেছে এবং নিজের জমিগুলো বাঁচানোর জন্য ব্যাংক থেকে টাকা লুট করেছে। অথচ এই পুরো গ্রামটাই তাদের জমিজাতি সব কিছু হারানোর পথে। এইসব চিন্তাভাবনা করে কারার মনটা পরিবর্তিত হতে থাকে। সিদ্ধান্ত নেয় আমি এবার আর নিজের জন্য লড়ব না, গ্রামের সবার জমি আমি ছাড়িয়ে তারপরেই দম নিব। এরপর থেকে কারা শুরু করে সেই ব্যাংকটার প্রত্যেকটা ব্রাঞ্চেই ডাকাতি করতে। একের পর একটা ব্রাঞ্চে ডাকাতি করতে থাকে কারা, আর লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ডাকাতি করে নিয়ে আসছিল। এইসব ব্যাপার স্যাপার জেনে তো সুরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কী করবে আর সে কীভাবে ধরবে এই ডাকাতকে, কিছুই যেন বুঝে উঠতে পারছিল না। রিসেন্টলি কারা যে ব্যাংকগুলোতে ডাকাতি করেছিল এগুলো সব অ্যানালাইসিস করে
সুরাজ বুঝতে পারে যে এর পরে কারা কোন ব্রাঞ্চে হামলা করতে যাচ্ছে, আর সেখানে তার সকল পুলিশদেরকে নিয়ে এবার ওকে হাতে নাতে ধরতে চায়। তখন সুরাজ জয়রামকে রিকোয়েস্ট করে সেই ব্রাঞ্চে ওদের সাথে যাওয়ার জন্য। আসলে সুরাজ যে ব্রাঞ্চটা চিন্তা করেছিল এই ব্রাঞ্চে তো ডাকাতি করছিল জয়রামের ভাড়া করা সেই ডাকাতগুলো। সেখানে যদি জয়রাম যায় তাহলে হয়তো বা সেও ধরা পড়ে যাবে, কিন্তু সুরাজের কথায় তো সে আর না করতে পারে না। এর জন্য সে চলে আসে সুরাজের সঙ্গে সেই ব্রাঞ্চটাতে। তারপর পুলিশদের সামনে ব্যাংকের ভেতরে ঢোকে। ডাকাতগুলো যখন সেখানে জয়রামকে দেখতে পায় তখন বলতে থাকে, স্যার আপনি এখানে আসলেন কেন, আর পুলিশরাও কি এখন আমাদের সঙ্গে হয়ে গেছে নাকি? তখন সুরাজের আর বুঝতে বাকি থাকে না যে জয়রামই আসলে এগুলো করাচ্ছে, আর এইগুলোই সেই ডাকাত যারা এতগুলো চুরি করছে। এরপরও ওদের মুখ থেকে শোনার জন্য সুরাজ একজনকে গুলি করে। তারপর সেখানে থাকা বাকি সবাই মিলে বলতে থাকে যে জয়রামই ওদেরকে ভাড়া করে সেই ডাকাতিগুলো করার জন্য। সেই লোকগুলো এগুলো বলার পরপরই জয়রাম সেখান থেকে পালাতে যায় দৌড়ে। জয়রাম যখন রাস্তার ওপর দিয়ে দৌড়াচ্ছিল ঠিক তখনই সেখানে দ্রুত বেগে একটা ট্রাক্টর এসে তাকে চাপা দিয়ে দেয়। অনেক বাজে অবস্থা হয়ে যায় জয়রামের। তারপর সে কষ্টে ছটফট করতে করতে সুরাজকে বলে, স্যার আমাকে আপনি একবার বাঁচিয়ে নিন, আপনাকে আমি অনেক তথ্য দিয়ে সাহায্য করব, সাথে এই টাকার অর্ধেক ভাগও আপনাকে দিব আমি। এই কথাগুলো শুনে সুরাজ ওকে হাসপাতালে নিয়ে আসে। ওর ট্রিটমেন্ট হওয়ার পরে এখন খানিকটা সুস্থ হয়েছে জয়রাম। তখন জয়রাম সুরাজকে সকল বিষয় খুলে বলতে থাকে। আসলে প্রথম ডাকাতি যে কারা করেছিল এটাও সে জানায়, কারার বাড়ি যে কোথায় এবং তার সাথে যে কে কে আছে এই সব কিছুই খুলে বলে জয়রাম। এইসব কিছু শোনার পরে ওর ওপরে অনেক রাগান্বিত হয়ে যায় সুরাজ, আর ওখানেই তার মাস্কটা খুলে দিয়ে তাকে হাসপাতালেই মেরে ফেলে। হাসপাতাল থেকে ওকে মেরে এবার কারাকে ধরার জন্য বেরিয়ে পড়ে সুরাজ। ঠিক তখনই ওর কাছে একটা ফোন আসে এবং জানতে পারে একটা ব্যাংকের ব্রাঞ্চে ইমার্জেন্সি হয়ে পড়েছে। সেখানে অনেকগুলো মানুষ ভিড় করেছে। এর পরপরই তাড়াহুড়ো করে সেই ব্রাঞ্চটার সামনে চলে আসে সুরাজ। তারপর সে এসে দেখতে পায় ব্যাংক ডাকাতির টাকাগুলো সেখানকার সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া হয়েছে, আর সেই টাকাগুলো নিয়ে এই মানুষগুলো দল বেঁধে ব্যাংকে চলে এসেছে সেই টাকা ফেরত দিয়ে তাদের জমির দলিলগুলো নিয়ে যেতে। এগুলো দেখে সুরাজ ওখানে থাকা সবাইকে বলতে থাকে এগুলো তো ডাকাতি করা টাকা, কিন্তু সাধারণ লোকজন বলে যে না এগুলো ডাকাতি করা টাকা কেন হবে, এগুলো হচ্ছে আমাদের টাকা, আর আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরা আমাদের জমিগুলো ফেরত নিতে এসেছি। আসলে এখানে সুরাজের আর কিছুই করা ছিল না, কারণ এতগুলো মানুষকে তো সে ডাকাতির জন্য কোনোভাবেই করতে পারে না। আসলে ব্যাংক থেকে টাকা ডাকাতি করে সুরাজ সেই টাকাগুলো বিলিয়ে দিয়েছিল গ্রামবাসীদের মধ্যে। তাদের জমির দলিলের সাথে সাথে সে নিজের দলিলটা এবার উঠিয়ে নেয়। এই ব্যাপারগুলোতে গ্রামের মানুষ তো কারার ওপরে অনেক খুশি। তারপর নিজের বাবা শেষ উৎস অনুযায়ী কারা তার বাবাকে ওই জমিটাতেই দাফন করে যেখানে তিনি বলে গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে সুরাজ এবং বলতে থাকে তুই তো একটা ডাকাত, তোকে আমি ধরবই। সুরাজ আরও অনেক কথা শোনাতে থাকে কারাকে। এতক্ষণ কারা শুধু ওর কথা শুনছিল। তারপর সুরাজের বন্দুকটা কেড়ে নেয় এবং সুরাজের মাথায় ঠেকিয়ে বলে, স্যার কোনটা চুরি আপনি কি বলতে পারেন? আসলে ব্যাংকের লোকজন লোনের নামে গোটা গ্রামের মানুষজনকেই ঠকিয়েছিল। এরপর তারা সবার জমি জব্দ করতে চাইছিল। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি ঠিক তেমনটাই করেছি। এখন এইটার ভার আমি আপনার উপরে দিয়ে দিলাম, আপনি চিন্তা করুন যে আসল চোর কারা, ওই ব্যাংকের মানুষজন নাকি আমি। তখন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে সুরাজ এবং ওকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম যে তোকে জেলের ভেতরে রাখলেই হয়তো বা গ্রামের মানুষদের মঙ্গল হতো, কিন্তু এখন তো দেখছি তুই জেল পালিয়ে এসে গ্রামের মানুষদের উপকার করে দিলি। এত কিছু বলার পরও সুরাজ ওকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু আবার একবার চিন্তা করতে থাকে, যদি এখন তোকে আমি গ্রেপ্তার করে নিয়ে যাই তাহলে বড়জোর তোর 5 থেকে 7 বছরের সাজা হবে। তারপর যখন তুই গ্রামে ফিরে আসবি তখন পুরো গ্রামের হিরো হয়ে যাবি, আর আমি হয়ে যাব তোদের মধ্যকার ভিলেন। কিন্তু আমি তো আমার নিজের স্টোরিতে আমি নিজেই হিরো হতে চাই, এর জন্য তোকে এখন আমি ধরবো না। আমি সেই ব্যাংক ম্যানেজারকে এই চুরির দায়গুলো দিব এবং কেসটা এখানেই শেষ করে দিব এবং আমি হয়ে যাব হিরো। তবে একটা শেষ কথা তুই শুনে রাখ, এর পরে যদি তোকে আমি কোনো দিন আর চুরি করতে দেখি তাহলে কিন্তু খুঁজে বের করে তোকে ধরে লকআপে পড়ব। তখন হাসতে হাসতে কারা বলে, স্যার আমি কোথাও যাব না, এটা আমার গ্রাম, এটা আমার জন্মভূমি, আমি এখানেই থাকবো এবং এখানেই মরব। আপনার যখন ইচ্ছা আপনি আমার গ্রামে চলে আসবেন, তাহলেই আপনি আমাকে এখানেই পেয়ে যাবেন, হয়তোবা কোনো না কোনো কাজ করছি। আসলে কারা ডিসাইড করে ফেলেছিল যে সে তার বাবার জমিগুলো এখন থেকে চাষাবাদ করবে এবং এই গ্রামেই বসবাস করবে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।